নমস্কার, আমি সুব্রত দাস, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের ইতিহাসের শিক্ষক। আমার ছাত্রছাত্রীদের পাঠশালা লাইভ প্রোগ্রামে আমি স্বাগত জানাচ্ছি। দেখো, তোমরা ক্লাস 10-এর টেস্ট পরীক্ষা দিয়ে দিয়েছো, রেজাল্টস বেরিয়ে গেছে। 90 নম্বরের লিখিত পরীক্ষা আর 10 নম্বর হচ্ছে প্রজেক্টের নম্বর, সব মিলিয়ে 100। এই 90 নম্বরে অনেকেই মনে করো যে নম্বর পাওয়া খুব কঠিন। কঠিন কিছু নয়, 88 পর্যন্ত নম্বর হয়েছে, অর্থাৎ 100-এ গিয়ে সেটা 98-তে দাঁড়িয়েছে। এটা শুনে অনেকেই অবাক হয়ে যাচ্ছে। অবাক হওয়ার কিছু নেই। এই জায়গাটায় পৌঁছানোর কিছু কিছু পন্থা আছে। আমি আজকে তোমাদের সঙ্গে সেই পন্থাগুলোকে একটু আলোচনা করব। প্রথম কথা, কোয়েশ্চেন পেপার। বোর্ড যে কোয়েশ্চেন পেপার দেবে, সেই কোয়েশ্চেন পেপারে তোমার প্রশ্ন থাকবে। সেই প্রশ্নকে তোমাকে ভালো করে আগে পড়ে নিতে হবে। 15 মিনিট তার জন্য তোমাকে সময় দেওয়া হয়। এবার এই যে 15 মিনিট সময় দেওয়া হলো, ভালো করে প্রশ্নপত্র খুঁটিয়ে পড়ো। প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর থাকে। সুতরাং সেই উত্তরকে সাজিয়ে নিয়ে খাতায় নিজের ভাষাতে ঠিকভাবে উপস্থাপন করাটাই একজন ভালো পরীক্ষার্থীর কাজ এবং দায়িত্বও বটে। আমরা যখন পরীক্ষা দিতে বসি, সাধারণভাবে আমাদের পশ্চিমবঙ্গে এই পরীক্ষা অন্য কোনো স্কুলে গিয়ে দিতে হয়, যেহেতু এটা জীবনের প্রথম বড় পরীক্ষা, পাবলিক এক্সামিনেশন। চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। বোর্ড এবং সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ তোমাদের সবসময় সাহায্য করার জন্য প্রস্তুত আছে। নির্ভাবনায়, নিশ্চিন্তে বাইরের সেন্টারে গিয়ে পরীক্ষা দাও, তারা সহযোগিতা করবেন। তোমরা দেখবে যে তাদের সহযোগিতায় তোমরা অভিভূত হয়ে গেছো। ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। এটা প্রথমেই বলে রাখলাম। আর শেষে কিছু আমি টেকনিকের কথা বলবো, যেটাতে স্কোরিং বেশি হতে পারে। প্রথমেই 1 নম্বর প্রশ্ন, যে প্রশ্নে 20টি এমসিকিউ কোয়েশ্চেন থাকে, অর্থাৎ মাল্টিপল চয়েস। প্রশ্নতে 4টে করে দেওয়া থাকে, অপশন দেওয়া থাকে। তার মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে খাতায় লিখতে হয়। অনেক সময় অনেকে মনে করো যে গোটা বাক্যটা, অর্থাৎ স্টেটমেন্টটা খাতায় লিখে তারপরে অপশনের জায়গাটায় যাব, বা খাতা দেখতে গিয়ে দেখা যায় যে 4টে অপশন লিখে তারপরে তো সেখানে যেটা কারেক্ট তার মাথায় টিক দেওয়া আছে। কোনো প্রয়োজন নেই, এতে সময় নষ্ট হয়। সময় নষ্ট করো না। তুমি কোয়েশ্চেনের নাম্বার সেটা ভালো করে খাতায় লিখে পাশে শুধু উত্তরটা লিখে দাও। কোথাও কোনো সমস্যা নেই, উত্তরের যদি জায়গা ঠিক থাকে নম্বর পাবে। অযথা সেন্টেন্সগুলোকে খাতায় লিখে প্রশ্নের সময় নষ্ট করার প্রয়োজন নেই। যেমন ধরো, আমি এখানে একটা প্রশ্ন বলছি তোমাদের যে আর্কাইভস বা লেখাগারে কি কি রাখা হয়। আর্কাইভস বা লেখাগারে কি কি রাখা হয়, এখানে যে উত্তর হতে পারে খুব সহজভাবে। এটা যদি এসএকিউ হয় তাহলে সেখানে তুমি 1টা বা 2টো, ইভেন 3খানা সেন্টেন্সও বা বাক্য তুমি লিখতে পারো। আর্কাইভসে যাবতীয় সরকারি নথিপত্র এগুলোকে সংরক্ষণ করা হয়, যার মধ্যে ফটোগ্রাফি থেকে শুরু করে লিখিত কিছু, ছাপানো কিছু, সমস্ত কিছুই হতে পারে। এইটুকু লিখলেই হবে, তার থেকে বেশি কিছু লেখার দরকার নেই। অথবা তোমাকে অপশন দেওয়া হলো যে মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন বলে 4টে অপশন দেওয়া হলো, যেখানে বিনায়ক দামোদর সাভারকরের অপশনটা সিতে রয়েছে। তুমি শুধু ওখানে যদি বিনায়ক দামোদর সাভারকর লিখে দাও, তুমি পুরো নম্বরটাই পাবে। এটা এরকম নয় যে তোমাকে পুরো সেন্টেন্সটা লিখতে হবে। সুতরাং এখানে যে বলা থাকে 2 বা 3টি বাক্যে,
2 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে। কখনো এটা 5ও হয়ে যেতে পারে, তুমি 5টা বাক্যও লিখতে পারো। বাক্যের গঠন, উত্তর যদি সঠিক হয় নম্বর তুমি পাবেই, কারণ বেনিফিট অফ ডাউট সবসময় তোমাদের দিকে যায়, এটা মাথায় রেখো। এরপরেতে এই যে 20টা প্রশ্ন করলে এমসিকিউ কোয়েশ্চেন নাম্বার 1, এই কোয়েশ্চেন নাম্বার 1 শেষ করার পর তোমার অপশান আছে, তুমি যে কোনো কোয়েশ্চেনে যেতে পারো, কিন্তু আমি বলবো যে সিরিয়াল মেনটেন করো। যদি 5 নম্বর অর্থাৎ এসে টাইপ দিয়ে শুরু করো, সেটা আমার মতে, আমি মনে করি যে সেটা ভালো হবে, কারণ বড় প্রশ্ন একটা লিখতে হয়, 3টের মধ্যে একটা, সেটা আগে কমপ্লিট করে নাও। তারপরে রেস্ট অফ দ্য টাইম তুমি যেটা পেয়ে যাচ্ছ সেটা বাকি প্রশ্নের জন্য ডিভোট করো। 3 ঘন্টা রাইটিং টাইম তোমরা শেষ করো 2 ঘন্টা 50 মিনিটের জন্য, কারণ প্রথম 15 মিনিট তোমরা লিখতে পারছো না। তাহলে বাকি ওই 10 মিনিট তুমি যদি বাঁচাতে পারো, তাহলে তুমি কি করতে পারবে, রিভাইজ করে নিতে পারবে যে তুমি সমস্ত প্রশ্নের উত্তরগুলো ঠিক ঠিক লিখেছো কিনা। এবার খাতা দেখতে গিয়ে আমরা দেখি যে এই অবজেক্টিভ টাইপের প্রশ্ন তোমরা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় লেখো। এটা কিন্তু এক্সামিনারের বা খাতা পরীক্ষা যিনি করছেন, পরীক্ষক, তিনি কিন্তু খুব বিরক্ত বোধ করেন, কারণ তাকে ওই অ্যারো দিয়ে দিয়ে শেষ জায়গায় গিয়ে, যেখানে 20 নম্বর এমসিকিউটি যে পাতায় গিয়ে শেষ হচ্ছে, তাকে সেই জায়গায় গিয়ে আলটিমেটলি সব পাতা উল্টে যোগ করে তাকে ওইখানে গিয়ে শেষে গিয়ে কেজিকে নাম্বারটা দিতে হয়। এটা সত্যি কথা বলতে সমস্যা তৈরি করে। সেক্ষেত্রে অবজেক্টিভ একটা জায়গায় থাকুক, সেই অভ্যাসটা করো। সাবজেক্টিভ বা এসে টাইপ সেগুলো একটা জায়গায় রাখো, এবং সেখানে যে ক্রমাঙ্ক আছে, সিরিয়াল, সেই সিরিয়ালটাকে মেনটেন করো। অনেকে প্রশ্ন করতে পারো যে আচ্ছা স্যার, তাহলে সিরিয়াল কোয়েশ্চেন নাম্বার 4 যেখানে 6টা 4 নম্বর লিখতে হয়, সেই 4 নম্বরগুলো কি আমি এদিক ওদিক করতে পারি? নিশ্চয়ই পারো। 4A এর সঙ্গে একটা অর আছে, এই অরটাকেই তুমি লিখেছো 4A-তে, তারপরে ইউ ক্যান গো টু 4D, সমস্যা কিছু নেই। কিন্তু 4 যদি ধরো, চেষ্টা করো 4-এর 6টা এক জায়গায় রাখতে, তাহলে কেজিং করার ক্ষেত্রে সুবিধা হয়। কারণ এটা নিয়ে অনেক সময় সমস্যা দেখা দেয় যে হয়তো এটা হিউম্যান এরর, আর কিচ্ছু নয়, এটা হিউম্যান এরর। তবুও সবসময় বোর্ড এবং বোর্ডের সঙ্গে যারা যুক্ত, খাতা পরীক্ষা নিরীক্ষা করেন, চেক করেন পরীক্ষকেরা, তারা কিন্তু চেষ্টা করেন ত্রুটিহীনভাবে খাতাটা দেখার, এবং সেক্ষেত্রে তাদের মধ্যে কোনো বায়াসনেস কাজ করে না। কিন্তু হিউম্যান এরর, ধরো 2টো পাতা একসঙ্গে উল্টে গেল, 4ই চলছে, কোয়েশ্চেন নাম্বার 4-এর উত্তরই তুমি মাঝের 2টো পাতায় লিখেছো, কিন্তু উল্টে গেল, তখনই তোমার মনে হবে যে আমি নাম্বার পেলাম না। ন্যাচারালি তুমি বোর্ডকে জানাবে, তখন গিয়ে দেখা গেল যে হ্যাঁ, তোমার নম্বর ওই 2টো পাতায় হয়তো আরও 2টো কোয়েশ্চেন আছে 4-এর দাগেরই, অন্য 2টো বি বা সি-এর, সেটাতে নম্বর পড়েনি। সুতরাং সেক্ষেত্রে এই সুযোগটা দিও না। তোমরা সিরিয়াল মেনটেন করলে একজন পরীক্ষক যখন প্রথম পাতাটি দেখেন, জানবে যে তার ইমপ্রেশনটা ক্রিয়েটেড হয়। এবারে ধরো যে অনেকে বলেন বা তোমরা বলো যে সাজেশন, অ্যাকচুয়ালি ক্লাস 10-এর এই যে সিলেবাস, এই সিলেবাসেতে না সেভাবে কোনো সাজেশন হয় না, সেভাবে কোনো সাজেশন কিন্তু করা যাবে না। 8টা চ্যাপ্টার, এই 8টা চ্যাপ্টারের মধ্যে প্রথম 5টা চ্যাপ্টার আমি নিজে বলি বা জানি যে তোমাদের মধ্যে উৎসাহ থাকে পড়ার, কিন্তু চ্যাপ্টার 6, 7 এ দুটোতে তোমাদের খুব একটা উৎসাহ দেখা যায় না, কারণ এটা প্রধানত সামাজিক এবং সামাজিক বিষয়ের সঙ্গে যোগ হয়ে বিভিন্ন শ্রেণীর মানুষদের, অর্থাৎ মহিলা বা নারী, বিপ্লববাদ বা বিপ্লবীবাদ, ছাত্র যুব যে আন্দোলনগুলো, সেইগুলো তোমাদের খুব একটা আকর্ষণ করে না, কিন্তু এটা পড়তে হবে। ভারতবর্ষের বর্তমান যে পরিপ্রেক্ষিত, আজকে আমরা যে সমাজ ব্যবস্থায় আছি, সেটার মধ্যে আসার জন্য তোমাকে তার ইতিহাসটা পড়তে হবে।
সেই ইতিহাসটা তোমাদের ক্লাস 10-এর সিলেবাসে দেওয়া হয়েছে, পড়তে হবে। শুধু পড়লে হবে না, যে কোনো প্রশ্নের ক্ষেত্রে বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে, শুধু ইতিহাস নয়, আমার বিষয় বলে আমি তো সবসময় বলবো যে ইতিহাসকে ভালোবাসতে হবে। পড়লে তোমার যে জ্ঞান বা তোমার যে চেতনা, একজন সমাজবদ্ধ মানুষ হিসেবে তোমার যে বোধটা, সমাজের প্রতি তোমার যে দায়িত্বটা, যে কর্তব্যটা, সেই বোধ তোমার মধ্যে আসবে। সেই জন্যই এইভাবে সিলেবাস ফ্রেম করা হয়। এবং যেহেতু সমাজ একটি পরিবর্তনশীল বিষয়, তাই সিলেবাসগুলো দেখবে টাইম টু টাইম পরিবর্তিত হয়। তাই এখনকার সিলেবাস দেখে ভয় পেয়ে যাওয়া বা বিরক্ত হওয়ার মতো কিছু নেই। আবার হয়তো দেখবে 4 বছর বাদে নতুন সিলেবাস এলো বা 2 বছর বাদে নতুন সিলেবাস এলো, এবং প্রচলিত ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতিগত সংস্কৃতি এবং ঐতিহ্যকে মাথায় রেখেই সিলেবাস তৈরি করা হয়, যাতে তার একটা ধারাবাহিকতা থাকে। সুতরাং আমাদের এই বিষয়ে ইতিহাস হচ্ছে মানব সভ্যতার ধারাবাহিক অগ্রগতির বিবরণ। সুতরাং সেখানে আমি এইটা পড়ব বেছে ওইটা পড়ব না, এটা করে লাভ হয় না। তোমাকে ধারাবাহিকতা রাখতে হবে। তাই কোনো সাজেশন বলে এই সিলেবাসেতে তেমন কিছু হয় না। তাও যে সমস্ত টেস্ট পেপারসগুলো পাওয়া যায় বা তোমরা তোমাদের স্কুলেতে যে টেস্ট পরীক্ষা দিয়েছো সেখানে যে প্রশ্নপত্রটি আছে, এইগুলোকে খুব ভালো করে অভ্যাস করো। দেখবে যে তুমি তার মধ্যে থেকেই মাধ্যমিকের প্রশ্ন তোমার চোখের সামনে দেখতে পাবে। যেটা আমি সবসময় অভ্যেস করিয়ে আসি আমার স্কুলের ছাত্রদের, যে প্রত্যেকটি চ্যাপ্টার পড়ার পর অনুশীলনীকে সরিয়ে রাখতে বলি যে প্রত্যেকটি বাক্যে একটি করে অবজেক্টিভ উত্তর হতে পারে। প্রত্যেকটি বাক্যে আমি পড়তে বলি না, আমি ছেলেদের বলি যে তোমরা বাবা প্রত্যেকটি সেন্টেন্স বা বাক্য থেকে একটা করে প্রশ্ন তৈরি করো। মনে রাখবে, প্রশ্ন করাটা একটা শিল্প। কোয়েশ্চেনিং ইজ অ্যান আর্ট। তুমি কোয়েশ্চেন করলে, নিচের লাইনে আনসার লিখে রাখলে, একটা চ্যাপ্টারে দেখবে নিয়ার অ্যাবাউট 200 করে 1 ওয়ার্ড আনসারের কোয়েশ্চেন তুমি নিজে তৈরি করেছো। এবার ধরো এমসিকিউ বা এসএকিউ হলে তুমি সেন্টেন্স লিখে দিলে, তোমার উত্তর তুমি নিজে জানো, তুমি নিজে তৈরি করেছো কোয়েশ্চেন। এমসিকিউ হলে সেটাও তোমার তৈরি করা। এরকম 5-6টা সেন্টেন্স বা 8টা সেন্টেন্স বা 10টা সেন্টেন্স যেখানে একটা একটা করে কোয়েশ্চেন আছে, সেটা মেলালে তুমি দেখবে যে তুমি 4 নম্বরের যে শর্ট আনসার তুমি সেটা করতে পারছো। আবার ঠিক তেমনভাবে 15, 16 বা 20 বাক্যে বা 18 বাক্যে তুমি যদি ওই সিঙ্গল লাইনার সেন্টেন্সগুলোকে অ্যাড করো, দেখবে তুমি 8 নম্বরের কোয়েশ্চেন আনসার করে ফেলছো। তোমার নিজের মনে হবে তুমিই মাধ্যমিকের পেপার সেটার। সুতরাং এই অভ্যাসটা যদি করতে পারো, যতটুকু সময় আছে যদি করতে পারো, আলাদা করে পড়তে হবে না। ফ্রেম ইওর ওন কোয়েশ্চেন। তুমি নিজেই তোমার কোয়েশ্চেন তৈরি করো বা প্রশ্ন তৈরি করো, তাতেই তুমি অনেকটা বেশি পড়ে ফেলতে পারবে। এটা আমার নিজের ধারণা এবং আমি এটা প্রয়োগ করে দেখেছি যে এতে সুফল হয়। ধরো আমি 4 নম্বর যে প্রশ্ন, অর্থাৎ শর্ট নোটস, সংক্ষিপ্ত যে উত্তরগুলো হয় 4 নম্বরের ভ্যালুতে আসে, আমি একটা প্রশ্ন তোমাদের বলছি, কিভাবে উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হয়। এখন উদ্বাস্তু বা রেফিউজি, এই ধারণাটা প্রধানত একটি ভয়ঙ্কর ফল। কিসের ফল? যুদ্ধের ফল। যুদ্ধ কোনোদিনই মানব সভ্যতার উপকারে আসেনি, মানব সভ্যতার ক্ষতি করেছে, প্রাণ এবং সম্পদ এবং সংস্কৃতির ক্ষতি করেছে। সুতরাং তারই একটা ফল উদ্বাস্তু সমস্যা। একটু মনে করিয়ে দিতে চাইছি, এটা চ্যাপ্টার 8-এ আছে, তোমরা পাবে। যখন ভারতের স্বাধীনতার সংগ্রামের শেষ পর্যায়ে ব্রিটিশ সরকার ঘোষণা করেছেন 1946 সালের পর থেকে এই নিয়ে একটা দোলাচল চলছে, সেইখানেতে যে বিভাজন হলো 1947-এ, তাতে দেখা গেল যে ভারতবর্ষে এবং পাকিস্তানে, পূর্ব এবং পশ্চিম দুটো দিকেই কিছু মুভমেন্টস হতে শুরু করলো। কাদের মুভমেন্ট? মানুষের মুভমেন্ট। ভারতবর্ষ থেকে একটি ধর্ম সম্প্রদায়ের মানুষ
নতুন সৃষ্ট করা বা সৃষ্ট রাষ্ট্র পাকিস্তানের দিকে গেল, পশ্চিম দিকে আবার পূর্ব দিকেও কেউ গেল, আবার পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুদিক থেকে ভারতমুখী যে অভিপ্রায়ণ সেটা বেশি হলো। ফলে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত একটা দেশ, যার আয়তন অনেক বেশি, জনসংখ্যা অনেক বেশি, এমনিতেই যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, আর্থিক পরিস্থিতি ভীষণ খারাপ, আধুনিক শিল্প বলে কিছুই নেই, কৃষিক্ষেত্রে তেমন অগ্রগতি ঘটেনি। এবার যতটুকু উৎপাদন, সেই উৎপাদনকে এই মানুষগুলোর মধ্যে ভাগ করে দেওয়া, যেটাকে আমরা বলি গণবন্টন ব্যবস্থা বা পিডিএস, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, সেটা সঠিকভাবে তৈরি হয়নি। এবার 10 লক্ষ লোক যদি আমার দেশের জনসংখ্যার উপরে এসে তারা এখানে শরণ নেয় তাদের প্রাণ বাঁচাতে, তাহলে আমার যতটুকু উৎপাদন ছিল 1 কোটি লোকের জন্য, সেখানে এক্সেস 10 লক্ষ লোক যদি হয়ে যায়, তাহলে আমার দেশের লোকগুলোকে তাদের প্রাপ্য থেকে আমাকে বঞ্চিত করে এই শরণ নেওয়া মানুষগুলোকেও বাঁচাতে হবে, কারণ এটা মানবতা। এই উদ্বাস্তু সমস্যার সৃষ্টিটা, এটা আমি নিজে মনে করি, ইতিহাসের ছাত্র বলো বা শিক্ষক বলো, যে এটা সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক সিদ্ধান্ত যা ব্রিটিশ সরকার নিয়েছিলেন, যাতে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হলে ভবিষ্যতে আরও বড় শক্তি হিসাবে দেখা দিতে না পারে। তাই সম্পূর্ণভাবে যা অযৌক্তিক, আমি নিজে বিশ্বাস করি, যা অযৌক্তিক, ধর্মের মাধ্যমে বা ধর্মের ভিত্তিতে রাষ্ট্র সৃষ্টি করাটা, এটার কারণেই এই উদ্বাস্তু। এবং 2 সম্প্রদায়ের মানুষই তারা নির্যাতিত হয়েছেন উভয় পক্ষের হাতে, বহু মানুষের প্রাণ গেছে, সম্পত্তি নষ্ট হয়েছে, যে অবস্থায় ছিলেন শুধু প্রাণটুকু বাঁচাতে তারা সেইভাবে বেরিয়ে এসছেন। সুতরাং এই যে সমস্যাটা, এটা শুধু একটা উত্তরের মধ্যে লিখে বোঝানো যাবে না। যদি তোমাদের মধ্যে কেউ পরিচিত থাকেন যারা উদ্বাস্তু হয়ে এসেছিলেন সেই সময়, তাদের সঙ্গে কথা বলে, বয়স্ক লোকেরা যারা আছেন, তোমরা বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে যে এই সমস্যাটা কি ভয়ঙ্কর ছিল। এবং সেই অভিজ্ঞতা যারা পেয়েছেন উভয় সম্প্রদায়, প্রত্যেকেই সেটা শেয়ার করবেন যে তারা কিন্তু একদমই প্রস্তুত ছিলেন না, তারা পরিস্থিতির শিকার হয়ে গেছেন। সুতরাং এই উত্তরটা লেখার সময় তোমাদেরকে এই বোধটা থাকতে হবে, তোমাকে ফিল করতে হবে যে তুমি নিজে যদি এই অবস্থায় পড়তে তুমি কি করতে। সুতরাং সেটা ভেবে উত্তর লিখবে, সহজ সরল ভাষায় উত্তর লেখো, নিজের ভাষায় লেখো। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, আমরা সবসময় চাই যে ছাত্রছাত্রীরা তারা তাদের নিজেদের কথাটা নিজেদের ভাষায় লিখুক। বাজারে বই আছে, সহায়িকা বই আছে, পড়ো সব। আমরা পড়িয়েছি, তোমাদের সব স্কুলের শিক্ষক শিক্ষিকারা পড়িয়েছেন, তারা কি বলেছিলেন সেগুলোকে একটু নতুন করে ভাবো, ভেবে সেইভাবে একটু প্র্যাকটিস করো। উত্তর তোমরা নিশ্চয়ই লিখতে পারবে। রোজ প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্টের বা 2টো করে সাবজেক্টের টেস্ট পেপার তুমি যদি সলভ করো এবং সেটাকে যদি চেক করানোর ব্যবস্থা করো, তুমি দেখবে যে ডে বাই ডে ইউ আর ইমপ্রুভিং, তোমাদের উন্নতি ঘটছে। সেকেন্ড হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এই যে টেস্ট পেপারটা করবে, ওই 2 ঘন্টা 50 মিনিট, আমি প্রথমেই যেটা বলেছিলাম, 2 ঘন্টা 50-এ কমপ্লিট করার চেষ্টা করো। যদি পরপর তুমি পেপার করো, আমি তোমাদেরকে বলতে পারি যে 7টা পেপার করার পর যে কোনো সাবজেক্ট তুমি 2 ঘন্টা 50 কেন 2 ঘন্টা 45 মিনিটের মধ্যে শেষ করতে পারছো। তোমাকে তার জন্য প্রশ্নভিত্তিক সময় দিয়ে দিতে হবে। 8 নম্বরের যে ভ্যালু, অর্থাৎ মার্কের প্রশ্নটা, দাগ নাম্বার 5, যেটাতে সব থেকে বেশি লিখতে হয়, তার জন্য তুমি যদি সময় ধরে রাখো 25 মিনিট, 20টা সেন্টেন্স ম্যাক্সিমাম আমি ধরে নিচ্ছি, 25 মিনিট, 5 মিনিট বেশি দেওয়া আছে। একটা সেন্টেন্স লিখতে তোমাদের 1 মিনিটের বেশি লাগার কথা নয়, কারণ জেনারেলি সেন্টেন্স 8-9 ওয়ার্ডের মধ্যে শেষ হয়ে যায়। এইভাবে যদি সেন্টেন্স ভেঙে লেখো, তাহলে তুমি ওখানে 5 মিনিট আরও এক্সট্রা পাচ্ছ, যেটাতে তুমি ভাবতে পারার সময়টা পাচ্ছ যে একটা অবজেক্টিভে হয়তো আটকে গেলে, ওটার জন্য তুমি ভাবার সময় চাইছো, অন্যদিকে কিন্তু সময় চলে যাচ্ছে। সুতরাং সেটা খেয়াল রেখো। এবার আমি 8 নম্বরের কিছু প্রশ্নের কথা বলছি, যে
যেখানে বলা হচ্ছে যে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা। ধরো এই যে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তাটা রয়েছে, সেই শিক্ষা চিন্তায় রবীন্দ্রনাথ মুক্ত পরিবেশে শিক্ষার কথা বলেছেন। একটা সম্ভাব্য প্রশ্ন বলে ধরতে পারো, অথবা মহাবিদ্রোহের চরিত্র এবং বা প্রকৃতি ধরতে পারো, যে এই ধরনের প্রশ্নগুলো 2024 সালের মাধ্যমিকে আসার একটা সম্ভাবনা আছে। মহাবিদ্রোহের যে চরিত্রের প্রশ্নটা, এখানে বিভিন্ন ঐতিহাসিক বা লেখকরা যারা যেভাবে বিষয়টিকে বিচার করেছেন সেই মতটাকে দেবে, সেই বক্তব্যগুলোকে দেবে, অবশ্যই লিখবে। তোমার অভিমত কোথায়? তোমার পড়ে কি মনে হলো যে এটা কি প্রথম স্বাধীনতার যুদ্ধ, না এটা সামন্ততান্ত্রিক একটা অভ্যুত্থান, নাকি গণ অভ্যুত্থান, নাকি শুধু সিপাহীদের বিদ্রোহ? তোমার নিজের অভিমত যদি দিতে পারো, আমি জানি তোমাদের পক্ষে এখন নতুন করে বা এইভাবে ধারণা তৈরি করা, যে যেটাকে আমরা বলি ওপিনিয়নাইজড হয়ে যাওয়া, সেই জায়গাটাতে পৌঁছানো একটু কঠিন। তবু বলবো চেষ্টা করো। তুমি কি ভাবছো? তুমি তো পড়লে, তুমি কি ভাবছো সেটা দিয়ে যদি দিতে পারো, এটা উত্তরকে আরও সমৃদ্ধ করবে। আমি তোমাদের পরীক্ষার সুবিধার্থে এবার বেশ কয়েকটা প্রশ্ন 4 নম্বরের এবং 8 নম্বরের আর সম্ভাব্যতার দিক থেকে আমি বলে দেব। এই প্রশ্নগুলোকে দেখে যেতে পারো, তাতে তোমাদের সুবিধা হতে পারে। কিন্তু এটা মনে রাখবে যে সবসময় ল অফ প্রবাবিলিটি এটাই হচ্ছে মূল বিষয়। প্রথম 3-4টে চ্যাপ্টারের মধ্যে থেকে যেগুলো দেখে যেতে পারো, 4 নম্বরের প্রশ্নের জন্য বিদ্যাসাগরের ভূমিকা নারী শিক্ষার ক্ষেত্রে বা বিস্তারে, সাঁওতাল বিদ্রোহের কারণ, এটা অবশ্যই দেখবে। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, ভারতবর্ষে যে আধুনিক শিক্ষা, যে শিক্ষায় আমরা শিক্ষিত হচ্ছি, এই দ্বন্দ্বের ফলে এই বিষয়টা এসেছে, এটা দেখে যেও। নীল বিদ্রোহ শর্ট নোটসের জন্য 4 নম্বর প্রশ্নের জন্য ওই 4 নম্বর অধ্যায়তেই আছে। ফরাজি আন্দোলন, এটাও 4 অধ্যায়ে আছে, একটি বিশেষ আন্দোলন। মহারানীর ঘোষণাপত্র, এটাও 4 অধ্যায়। প্রধানত দেখো 3 এবং 4 এই জায়গাগুলো থেকে এবারে একটা সম্ভাব্যতার জায়গা 4 নম্বরে একটু বেশি থাকছে। মহারানীর ঘোষণাপত্র বললাম। ভারত মাতা চিত্র, এটাও 4 অধ্যায়, অধ্যায় 4-এর। আনন্দমঠ ও গোড়া, একটু আগেই আমি আনন্দমঠ গোড়ার কথা বলেছি, 4 নম্বরেও এটির জন্য, মানে এই প্রশ্নের জন্য এটা পড়ে যাওয়া ভালো। বিজ্ঞান গবেষণা, এটা 5ম অধ্যায়ে আছে। এই বিজ্ঞান গবেষণায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান আধুনিক বিজ্ঞান চর্চায়, এটা পড়ে যেও। আর বাংলায় ছাপাখানা 5ম অধ্যায়ে, একদম শুরু যেখান থেকে 5ম অধ্যায়ের বাংলায় যে ছাপাখানা, তার প্রতিষ্ঠা এবং প্রসার, খুব সহজবোধ্য বিষয়, এটা নিজেদের তালিকাতে রাখতে পারো। আর জাতীয় শিক্ষা আন্দোলন, যা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, সেটা গুরুত্বপূর্ণ এবারে। ভারত ছাড়ো আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা, একটু আগেই আমি এ নিয়ে বলছিলাম যে কৃষকদেরও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এটা অবশ্যই দেখে যাবে। চম্পারণ এবং কৈরা, দুটোতেই 2টো আন্দোলন হয়েছে। কৈরাতেও কৃষক আন্দোলন, চম্পারণেও কৃষক আন্দোলন, নেতৃত্ব দিয়েছেন গান্ধীজি। ওই কৃষক আন্দোলনের সূত্রে এটাও দেখে যাবে, চ্যাপ্টার 6-এ আছে। এপারে বা এভাবে ভারতের শ্রমিক আন্দোলনের গোড়াপত্তন, কিভাবে শ্রমিক শ্রেণীর সৃষ্টি হলো এবং আন্দোলন শ্রমিকরা সচেতন হয়ে করলো, এটা চ্যাপ্টার 7-এ পাবে, সেটা দেখবে। মাতঙ্গিনী হাজরা, বিখ্যাত একজন মহিলা, চ্যাপ্টার 7-এই পাবে, যেখানে বলা হচ্ছে যে মহিলাদের অবদান ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে। মাতঙ্গিনী হাজরার কোয়েশ্চেনটা পড়ে যাবে 4 নম্বরের জন্য ওনার সম্পর্কে। পুনা চুক্তি, অর্থাৎ ভারতবর্ষের দলিত সম্প্রদায়ের মধ্যে ব্রিটিশ সরকার যে বিভাজন আনতে চেয়েছিলেন, সেটার বিরুদ্ধে কিভাবে গান্ধীজি লড়াই করেছিলেন, এই প্রশ্নটা দেখে যাবে।
এবং গান্ধীজি এবং আম্বেদকরের যে বিতর্কটা, গান্ধীজিও দলিতদের জন্য আন্দোলন করছেন, আম্বেদকরও দলিতদের জন্য আন্দোলন করছেন। দুজনের কর্মপদ্ধতি এবং চিন্তাভাবনাটা আলাদা ছিল, কিন্তু সেই বিতর্কটা কিভাবে অবসান হলো এটা তোমাদের বইতে আছে, সেটাকেও দেখে যাবে। উদ্বাস্তু সমস্যা আমি আগেই বলেছি। হায়দ্রাবাদ রাজ্য কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হলো সেই বিষয়টা চ্যাপ্টার 8-এ 4 নম্বরের জন্য অবশ্য করেই দেখে যাবে। আর তার সঙ্গে রামকৃষ্ণের যে সর্বধর্ম সমন্বয় এবং মানবতাবাদ তার যে ধারণাটা, সেটা দেখে যাবে। আমার ধারণা যে এগুলোর মধ্যে থেকে তোমরা বেশ কিছু প্রশ্ন পেতে পারো। আর 4-এর জন্য লাস্টলি বলবো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, যা স্বদেশী যুগের প্রতিষ্ঠান। এই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট স্যার তারকনাথ পালিত, এনাদের বিষয় বা এই বিষয়টাতে তোমরা দেখে যাবে। আর শেষে বলবো 8 নম্বরের যে প্রশ্ন, তার জন্য সমাজ সংস্কারে নব্যবঙ্গ শ্রেণী এবং ডিরোজিও তাদের ভূমিকাটা দেখে যাবে এবং সীমাবদ্ধতাটা, এটা আমি বলছি, সীমাবদ্ধতাও সঙ্গে দেখে যেও। 4-এ যেমন নীল বিদ্রোহ কথা বলেছি অধ্যায় 4 থেকে, এখান থেকেও বড় প্রশ্ন আসে। নীল বিদ্রোহটাই যদি তুমি বড় প্রশ্ন হিসেবে পড়ে যাও তাহলে 4-এ এলেও তুমি লিখতে পারবে, 8-এ এলেও লিখতে পারবে। মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি 8-এর জন্য করে যেও। তার সঙ্গে মহারানীর ঘোষণাপত্র আমরা 4-এ এক্ষুনি বললাম, সেটা রইল। জগদীশচন্দ্র বসু এবং প্রফুল্লচন্দ্র রায়, এনাদের যে অবদান বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এবং উৎকর্ষতার দিকে নিয়ে যাওয়া, এবারে একটা সম্ভাবনা আছে 8 নম্বরের জন্য এই প্রশ্ন আসার। রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা একটু আগেই আমরা আলোচনা করেছি, সেটাও দেখে যাবে। আর তেভাগা আন্দোলন, কৃষক আন্দোলন 7-এর চ্যাপ্টারে পাবে। তেভাগা আন্দোলন, এর কারণ এবং বিস্তৃতি, শেষ পর্যন্ত ফ্লাউড কমিশন, ফলাফল, এটা একটু দেখে যাও। এবং ভারতীয় বা বাংলাদেশ এবং তথা ভারতীয় কৃষক সমাজের উপরে এই আন্দোলন কতটা প্রভাব বিস্তার করেছিল। 8 নম্বরের জন্য এবারে 7-এর অধ্যায় থেকে এই প্রশ্নটা সম্ভবত আসার একটা জায়গা আছে। স্বদেশী আন্দোলনে মহিলারা কি ভূমিকা নিয়েছিলেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা একটু দেখে যাবে মহিলাদের ভূমিকা। আর দেশীয় রাজ্য বলতে কি বোঝো? ব্রিটিশ সরকার যখন স্বাধীনতা দিল তখন বেশ 3টে ভাগে আমাদের দেশকে ভাগ করা হয়েছিল, ক, খ, গ। গতে ছিল দেশীয় রাজ্য, যাদেরকে আলাদা অধিকার দেওয়ার কথা ভারতের স্বাধীনতা আইনে বলা হয়েছিল। তো সেই সুযোগেই ওই দেশীয় রাজ্যগুলোকে অন্তর্ভুক্তিকরণ পাকিস্তানের পক্ষ থেকে, ভারতবর্ষের পক্ষ থেকে হয়েছিল। এই দেশীয় রাজ্যগুলো বলতে কি বোঝায় এবং কোন পদ্ধতিতে ভারত সরকার এই দেশীয় রাজ্যগুলোকে গ্রাস করেছিল, এটাও 8 নম্বরের জন্য একটি বড় প্রশ্ন হিসেবে এবারে অধ্যায় 8 থেকে আসতে পারে। এবারে আমি কিছু টেকনিক্স বলছি, সেটা অবশ্য করেই সকলেই মেনটেন করো। পরীক্ষার খাতাতে নাম, সাবজেক্টের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার যেমন লেখার লিখবে। লুজশিট নিলে +1+1+1 করে শেষে গিয়ে টোটাল করে সার্কেল করে সেটাকে ইনভিজিলেটর যিনি থাকছেন তাকে দিয়ে সই করিয়ে নেবে। প্রত্যেকটি লুজশিট কিন্তু সিরিয়াল রাখবে, মাথায় 1, 2, 3, 4, কারণ খাতা দেখতে গিয়ে দেখি যে এই পাতাটার সঙ্গে পরের পেজটার উত্তরের কোনো সঙ্গতি থাকছে না, ফলে ওই ব্যাড ইমপ্রেশন এটা একটা হতে পারে। সেটা যাতে না হয় লুজশিট নিয়েই 1, পরেরটা নিলে 2, এরমভাবে সার্কেল করে দিও, তাহলে তোমার বাঁধার সময়তে সুবিধা হবে পরীক্ষার শেষে। এটাকে মেনটেন করবে। প্রত্যেক পেজে মার্জিন ছাড়বে, নাম্বার দিতে পারার জায়গাটা থাকে না, মার্জিন টানবে। প্রচুর পাতা পাবে, সমস্যার কোনো কারণ নেই। পাতা নাও, মার্জিন টানো, সিরিয়ালটা উপরে লিখে নাও, প্রত্যেক পেজে সব যা যা বোর্ড বলছে সেগুলো ফিল করো, করে শেষে গিয়ে খাতা বাঁধো। আর একটা প্রশ্ন শেষ হয়ে যাবার পর, একটা দাগের প্রশ্ন, অন্তত 2 আঙুল ছেড়ে দাও, দিয়ে একটা পেন্সিল দিয়ে দাড়ি বা লাইন টেনে দাও। তার 2 আঙুল নিচ থেকে যদি পাতায় জায়গা থাকে নেক্সট প্রশ্ন শুরু করো, নাহলে পরের পেজে যাও। হাতের লেখাটা যতদূর সম্ভব একটু স্কোয়ারিশ করার চেষ্টা করো। হাতের লেখাতে নম্বর ডিপেন্ড করে,
সবথেকে বড় কথা, তুমি কিভাবে উত্তর লিখছো, তোমার বাক্য কিনা ওটা, সেটা কিন্তু পরীক্ষকরা একটা সেন্টেন্স পড়ে বুঝে ফেলবেন যে এটা বইয়ের না তোমার নিজের লেখা। তোমার নিজের লেখা, নম্বর বেশি হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলেই আমরা ধরে নেব যে তোমার মধ্যে কনসেপ্ট আছে, তুমি বিষয়টাকে উপস্থাপন করেছো তোমার ভাষায়। 2 নম্বর প্রশ্নে দেখবে যে উপবিভাগ দিয়ে যে প্রশ্নটা থাকে, যেখানে মোট 16টা লিখতে হয়, প্রত্যেক বিভাগ থেকে একটা করে প্রশ্ন অবশ্যই লিখতে হবে। সেক্ষেত্রে আমরা দেখি যে অনেকে ম্যাপটাকে অ্যাভয়েড করে যাচ্ছ। ম্যাপ পয়েন্টিং একটা হলেও করবে, ভুল হোক বা ঠিক হোক সেটা তো আমরা দেখব। কিন্তু তুমি যদি 4টে বিভাগ থেকে তোমার 4টে 4 4 16 তোমার ওখানে মোট দেওয়া আছে, তুমি ভাবলে যে আমি 4 4 16 তো পেয়েই গেছি, ম্যাপটা আর করবো না, ওটা করবে না, তাহলে কিন্তু -1 হয়ে 16 থেকে 15 হয়ে যাবে। ম্যাপ পয়েন্ট করো, একটা হলেও করো, ভুল ঠিক সেটা মানে টিচারেরা দেখবেন, এক্সামিনাররা দেখবেন। যদি তোমার ম্যাপে ভুল হয়, 0 বসে, তাহলে যেহেতু তুমি ম্যাপ অ্যাটেম্প্ট করেছো, সেই জন্য তুমি ওদিকে যে 4টে গ্রুপে 16টাই তুমি কারেক্ট করেছো, তুমি কিন্তু 16 নম্বরই পাবে। এটা মাথায় খুব ভালো করে রাখবে, ম্যাপ করবেই করবে, এটা বাদ দিয়ে যেও না। আমি তোমাদেরকে শুভকামনা জানাচ্ছি, প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, চিন্তিত হবে না, নির্ভাবনায় নিশ্চিন্তে আনন্দের সঙ্গে পরীক্ষা দিতে যাও। আমরা সবাই তোমাদের সঙ্গে আছি।